কাটোয়ার কাত্তিল লড়াই সম্বন্ধে বলতে গেলে কাটোয়া শহরের ভৌগোলিক অবস্থানটার কথা একটু জানতে হবে। কাটোয়া শহরটা অবস্থিত হচ্ছে গঙ্গা বা ভাগীরথী এবং অজয় নদীর সঙ্গমস্থলে, এবং এটা একটা প্রাচীনকাল থেকে একটা ব্যবসায়িক ক্ষেত্র বা বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। ফলে প্রাচীনকাল থেকে এই অঞ্চলে প্রচুর বণিকরা আসতে শুরু করে, এবং বণিকরা এসে এখানে বসবাস করতে থাকে। মাসের পর মাস থাকতে থাকতে কিন্তু তারা পরিবার নিয়ে আসতো না। ন্যাচারালি যখন বণিকরা এই কাটোয়া শহর অঞ্চলে থাকতে শুরু করলো, তাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য কি হয়, তারা বিভিন্ন রকম পতিতালয় বা বার বনিতাদের কাছে যাতায়াত করতে শুরু করলো। অনেকটা এই তখনকার দিনে বার বনিতারা গুলো অন্যরকম টাইপের ছিল, অর্থাৎ একটা বার বনিতা একটা ব্যবসায়ী বা একটা বাবুর কাছেই থাকতো, অনেকটা কেপ্ট বা কি বলবো, যে উপপত্নীর মতো থাকতো। ফলে তারা সংসারের অন্যান্য স্বাদ পেলেও কিন্তু সন্তানের চাহিদা তাদের মিটতো না। তাহলে এই সন্তানের চাহিদাটা মেটানোর আক্ষেপ থেকেই তারা তখন শুরু করে কার্তিক পুজো। অর্থাৎ কার্তিক হয়ে যাচ্ছে আমাদের সামাজিক অবস্থানে কি হয়ে যাচ্ছে, একটা সন্তানের মতো। এবং সেই কার্তিক দেবতার তারা আরাধনা শুরু করে। কার্তিক পুজোর টা অনেকটা সরল পদ্ধতি। অর্থাৎ আমাদের বাড়িতে যখন আমরা ছোট বাচ্চা-কাচ্চা লালন পালন করি, তাদের জন্য আমরা কি খেলনা দিই, এবং কার্তিক পুজোর উপকরণ হিসাবেও কি হয়, দেওয়া হয় ছোটদের খেলনা দেওয়া হয়, ঘুড়ি লাটাই দেওয়া হয়, বিভিন্ন ধরনের খেলনা থাকে এবং অনেকটা সহজ সরল পুজোর উপকরণ। এবং সেই সমস্ত বার-বনিতা বা উপপত্নীরা তারা কি করলো, কার্তিক পুজোর প্রচলন শুরু করলো। তাদের সন্তান উৎপাদনের যে আক্ষেপ থেকে যারা সন্তান নিতে পারতো না, সেই বাবুদের কাছে থাকতো, সংসারের অন্যান্য চাহিদা মেটানো সত্ত্বেও তারা কিন্তু সন্তান পেত না। সেইটা মেটানোর জন্যই কার্তিক পুজোর প্রচলনটা শুরু করে। এবং এই কার্তিক পুজো করতে গেলে যে পয়সাকড়ি দরকার, সেটা টোটালটাই প্রমোট করতো এই সমস্ত বাবুরা। অর্থাৎ সেই অ্যা অ্যা উপপত্নীর যারা বাবু থাকতো তারা করতো। এইভাবে করতে, করতে দেখা যাচ্ছে ওই কাটোয়ার যে বাণিজ্য কেন্দ্রটা, অর্থাৎ গঙ্গা তীরবর্তী বা অজয় তীরবর্তী অঞ্চলে তখন একটা কার্তিক পুজোর প্রচলন শুরু হয়। এবং প্রচলন শুরু হতে, হতে সেটা সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে। এবং সেটা ছড়িয়ে পড়তে, পড়তে সেটা পারিবারিক পুজো থেকে শুরু হয়ে কি হয়, বারোয়ারি পুজোতে চলে আসে। এইভাবে কার্তিক পুজোর প্রচলনটা শুরু হয়। আরেকটা কি হয়ে যাচ্ছে, কাট কাটোয়া শহরের যে অবস্থান, সেই অবস্থানগত দিক দিয়ে যদি তুমি বর্তমানেও তুলনা করো, তখন দেখবে কাটোয়া শহরে এখনো কিন্তু ৫ টা জেলার লোক ঢোকে। কাটোয়া শহরটা অবস্থিত হয়ে যাচ্ছে যে বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদের সংযোগস্থলে। তাহলে দেখা যাচ্ছে বর্ধমান আছে, মুর্শিদাবাদ আছে, নদিয়া আছে আর বীরভূম, ৪ টে জেলা। ঠিক আছে? এই ৪ টে জেলার লোক তো কাটোয়া শহরে প্রত্যেকদিন ঢোকে। এছাড়া কি আছে, যে হুগলির একটা অঞ্চল থেকেও কাটোয়া শহরে প্রত্যেকদিন লোক ঢোকে, এবং সেটা আজকে নয়, সেই প্রাচীন কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে। ফলে কাটোয়া শহরটা বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বিভিন্ন দেশি বিদেশি বণিকরা ওখানে সমবেত হয়েছে, এবং তাদের চাহিদা মেটানোর জন্য যে সমস্ত পতিতালয় তৈরি হয়েছিল বা বার-বনিতারা ছিল, তারাই তখন কার্তিক পুজোর প্রচলনটা শুরু করে। এটা হয়ে যাচ্ছে মেইন ব্যাপার। স্যার, এতক্ষণ আপনি আমাকে কার্তিক লড়াইয়ের ইতিহাস সম্বন্ধে কিছু তথ্য কাটোয়ার দিলেন। কার্তিক লড়াই। কাটোয়ার কার্তিক লড়াইয়ের ইতিহাস সম্বন্ধে। এখনকার যে কার্তিক খেলার প্রচলন, যেটা আমরা আশেপাশে দেখতে পাচ্ছি হুগলি জেলায় এদিকে, তো সেটা সম্বন্ধে কিছু, মানে সেটা কোথা থেকে এলো, কিংবা সেটা এই ইতিহাসের সঙ্গে কিভাবে জড়িত, সেটা যদি, সেটার উপর যদি কিছু তথ্য দেন। আসলে আমরা যেটা দেখেছি, যে শুধু আহ, হুগলি জেলায় নয়, বর্ধমান জেলাতেও কার্তিক খেলার একটা প্রচলন আছে। পাড়ায় বা গ্রামে যদি কোনো আহ, কারো বিয়ে হতো, নবদম্পতি, ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে বিয়ে হয়েছে, ১ বছর হয়ে যাচ্ছে, তাদের কোনো বাচ্চা কাচ্চা বা সন্তানাদি আসছে না, সেটা বিভিন্ন কারণ থাকতে পারে। তারই যারা বন্ধু বান্ধব থাকতো তখন কি করতো, যে কার্তিক পুজোর আগের দিন রাত্রিবেলায় তাদের বাড়িতে একটা কার্তিক ঠাকুর কিনে এনে এসে রেখে দিত। ঠিক আছে? ফলে সকালে উঠেই দেখতো যে তাদের উঠোনে কার্তিক পড়ে আছে, এবং সেইটা করতো, এবং সেই বাড়ির লোকজন তখন সেই কার্তিক পুজোর আয়োজন করতো। এটা একটা মজা বলা যেতে পারে। সেই মজার প্রধান কারণ হয়ে যাচ্ছে, কার্তিক পুজোর আয়োজন হলে কি হবে, যে সেই কার্তিক পুজোর শেষে কার্তিকের যে ভোগ, অর্থাৎ খিচুড়ি ভোগ, সেটা সবাইকে খাওয়াবে এবং তারা বন্ধু বান্ধবরা করবে। এবং কার্তিক পুজোর পর তারা জানিয়ে দিত যে আমরাই কার্তিক ফেলেছি। ফলে কার্তিক ঠাকুরের যে মূল্য বা দামটা, সেটাও কিন্তু সেই বাড়ির মালিক দিয়ে দিত। এটা একটা মজার ছলে নিত। এবং এই মজা করতে, করতে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন দল এসে দেখা যাচ্ছে অনেক কার্তিক ফেলেছে। দেখা যাচ্ছে যে কোনো একটা মরশুমে কার্তিক পুজোর সময় দেখা যাচ্ছে একটা বাড়িতে ৪ টে কার্তিক পড়েছে।
ফলে অনেকে যাদের সামর্থ্য থাকতো তারা দেখতাম যে ৪টে কার্তিকই পাশাপাশি বসিয়ে পুজো করতো এবং প্রত্যেকটা কার্তিকের জন্য কিন্তু একই আয়োজন থাকতো। যেমন তাদের খেলনা থাকতো, প্রত্যেকটা কার্তিকে একই ধরনের খেলনা দেওয়া হতো, ঘুড়ি লাটাই দেওয়া হতো। যা উপকরণ লাগে এর জন্য কিন্তু ৪টে পুজোই করা হতো। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই পুজোটা ৪টে পুজো বা ২ টো পুজো বা ৩ টে পুজো করা অনেকের সম্ভব হচ্ছে না। ফলে কি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে কারো বাড়িতে ৩ টে কার্তিক পড়েছে। সে একটা কার্তিকের পুজো করত। পুজো করার পর কি করত, ২ টো কার্তিককে তারা অন্য জায়গায় রেখে দিয়ে আসতো কোনো ঠাকুরের স্থানে। ঠিক আছে? আরেকটা কথা বলা দরকার, কার্তিক পুজোর শেষে কিন্তু কার্তিক বিসর্জন হয় না। তার কারণ হয়ে যাচ্ছে যে এই যে কার্তিক তারা পুজো করত সেটা তাকে সন্তান হিসেবে পুজো করত। কাজেই সন্তানকে যে আমরা সাধারণত ঠাকুর কি করি, ঠাকুরের শেষে আমরা বিসর্জন দিই। জলে বা নদীতে কোথাও পুকুরে আমরা বিসর্জন দিই। কার্তিকের ক্ষেত্রে তা হয় না। কার্তিকের ক্ষেত্রে কি হয় যে কোনো একটা পুকুর পাড়ে বা যেখানে কোনো ঠাকুরতলা আছে সেই ঠাকুরতলায় কার্তিকটাকে নামিয়ে দিয়ে আসতো। ফলে দেখা যাচ্ছে বছর পর বছর ধরে সেই কার্তিকটা নষ্ট হয়ে যেত কিন্তু বিসর্জন দিত না। এটা একটা সামাজিক একটা কি বলবো ট্যাবু বলা যেতে পারে। ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে করা হতো। আমরা যখন এটা ধরি যে কোনো নবদম্পতি আছে এবং তাদের সন্তানের সম্ভাবনার্থে আমরা সেই কার্তিক এটাই করা হতো। ফেলার আয়োজন করছি। কারো যদি সেই সময় সন্তান নেওয়ার পরিকল্পনা ইচ্ছে না থাকে। নেই, হ্যাঁ, পরিকল্পনা না থাকে, হ্যাঁ, তো তাদের জন্য কি এটা একটু প্রেশার কিংবা একটা আম, বাধ্যবাধকতা, যে সোসাইটি আমাদেরকে দেখছে, সমাজ আমাদের উপর চোখ রেখেছে, তো এই ধরনের কি কখনো কারো মনে হয়েছে, বা হ্যাঁ, এরকম কি সেটা কোনো? মনে হতেই পারে। কিন্তু তাহলেও দেখা যাচ্ছে অনেকে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নিত। যে হুম, কার্তিক ফেলেছে আমি পুজো করব। এবার কখন সন্তান হবে না হবে সেটা তো আমাদের উপর বা তাদের উপর এখনকার হ্যাঁ, সেই ধারণা থেকে এসে যাচ্ছে। আবার হ্যাঁ, অনেকে কিন্তু এটা অ্যাকসেপ্ট করতো না। কারণ কার্তিক ফেললে এটাকে অনেকে বোঝা ভাবতো যে হ্যাঁ। অনেক খরচ হবে এবং পাড়ার লোককে খাওয়াতে হবে। সেই হিসাবে অনেকে কি করতো, কার্তিকটা সরাসরি তারা পুজো না করে সেই জায়গায় গিয়ে নামিয়ে দিয়ে আসতো। পরে তারা পুরো রিজেক্ট করে দিত ব্যাপারটা। কিন্তু এরকম ঘটনা খুব কমই ঘটে। যাদের বাড়িতে কার্তিক ফেলা হতো যাচ্ছে তারা কিন্তু পুজো করত। এবং সেই পুজোটা কিন্তু ওই একবারই সে ফেলেছে বলে সে একবারই পুজো করতো না। পরের বার থেকে দেখা যাচ্ছে সে কন্টিনিউ ৩ বছর বা ৪ বছর ধরে সে পুজো করে যাচ্ছে। অনেকে আবার স্বেচ্ছায় কিন্তু এই কার্তিক পুজো করত। যে আমার সন্তান আসছে না, অনেকে ছেলে সন্তানের আশায় কিন্তু পুজো করত। বা তার সন্তান হচ্ছে না সেই আশাতেও তারা নিজেরাও কিন্তু কার্তিক পুজো করত। তো মেয়ে সন্তানের থেকে ছেলে সন্তানের প্রেফারেন্স, সেটা তো সব সমাজে আগে এরকম ছিল। হ্যাঁ, তো এক্ষেত্রেও কি মানে সেই একই জিনিসটাই চলছে হ্যাঁ, সেই ক্ষেত্রে এখনো? একই জিনিসই চলছে। সেই ক্ষেত্রেও একই জিনিস চলছে। যে কার্তিক পুজো মানে আমাদের সন্তান আসবে। সন্তান আসবে মানে আমাদের সামাজিক যে অ্যা ব্যবস্থায় আছে, সন্তান মানে হয়ে যাচ্ছে ছেলে সন্তান। মানে আচ্ছা। মেয়েকে তারা সন্তান হিসেবে অতটা মান্যতা দেয় না। তবে এখন অবশ্য সামাজিক প্রেক্ষাপটটা অনেক বদলেছে। যে দেখা যাচ্ছে তো অনেকেরই তো সিঙ্গেল গার্ল গার্ল চাইল্ড, গার্ল হ্যাঁ। চাইল্ড আছে হ্যাঁ। বাড়িতে। এবং সেই ট্যাবু থেকে তারা অনেকটা বেরিয়ে এসেছে। সেই সামাজিক চাপ থেকে অনেকটা বেরিয়ে এসেছে। যে তার একটা মেয়ে আছে যে পরবর্তীকালে যে সন্তান তারা নিচ্ছে না। বা পরবর্তীকালে যে সে ছেলে সন্তানই হতে হবে তার কোনো কথা। তো স্যার, এই কার্তিক ফেলা, যখন কার্তিক ঠাকুরটাকে রাখা হয়, সেটা কি দিনের বেলায়, সন্ধ্যেবেলা, বিকেল বেলা, কিংবা লুকিয়ে লুকিয়ে রাতের বেলা, এই এটা ধরনের? করা হয় সাধারণত লুকিয়ে, লুকিয়ে মধ্যরাত্রিতে। যখন বাড়ির লোক বা গৃহস্থ লোকজন ঘুমিয়ে পড়ে, তখন পাড়ার যারা ছেলেপিলে আছে, হ্যাঁ, সেই সমস্ত দুষ্টু ছেলেরা হ্যাঁ। মজা করার ছলে রাত্রিবেলায় তার বাড়ির উঠোনে কার্তিকটা নামিয়ে দিয়ে আসতো। তার সঙ্গে কি কোনো লেখাপত্র, কিছু চিঠি হ্যাঁ, টিঠি লেখাপত্র এরকম থাকতো, কিছু মজার থাকতো কোনো কি? চিঠিপত্রও থাকতো অনেক সময়। যে আমি এসেছি, আমাকে পুজো করো, আমি তোমাদের বাড়িতে আসতে চলেছি। আমার আরাধনা করো, তাহলে তোমার বাড়িতে আমি শীঘ্রই চলে আসবো। অনেকে এটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতো, আনন্দ করতো এবং বুঝতে পারতো তারা সাসপেক্ট করতো, সন্দেহ করতো কারা এটা করতে পারে। এবং যখন প্রসাদ বিতরণ শেষ হয়ে যেত তখন সেই ছেলেরাই নিজেরাই বলে দিয়ে আসতো যে আমরাই করেছি, এই যে আমাদের কার্তিক ঠাকুরের এই দাম লেগেছে, আমাদের দামটা দিয়ে দেন। তারা তখন দামটা দিয়ে দিত। আচ্ছা, ওই লেখাপত্র, চিঠি টিঠির মধ্যে কি কখনো মেনু কি কি খাওয়া হবে এগুলোর কোনো হ্যাঁ, হ্যাঁ, এরকম বর্ণনা? থাকতো, বর্ণনা থাকতো। তার কারণ হয়ে যাচ্ছে তাদের ফেলার উদ্দেশ্য হয়ে যাচ্ছে যে এখানে যে পুজোর আয়োজনটা করা হচ্ছে, তাতে যে ভোগ হবে, সেই ভোগের আমরা একটা অংশ পাবো। কাজেই সেই মেনুটা যাতে খুব জোরদার হয়, সেইজন্য তারা মেনু দিয়ে দিত। অনেক সময় ফ্রাইড রাইস, হ্যাঁ? একেকটা দিন অবশ্য সেটা খিচুড়ি, বিভিন্ন বেগুন ভাজা দিয়ে সীমাবদ্ধ থাকতো। কিন্তু এখন তো আ পাল্টেছে। কাজেই এখন সেটা মেনুটাও লিখে দিয়ে আসছে। এবং আচ্ছা, এটা যার সাধ্য আছে তারা সেরকম আয়োজন করে। আচ্ছা, এটা কি সবসময় নিরামিষ না আমিষ? অবশ্যই নিরামিষ এটা। আমিষের কোনো প্রশ্নই ওঠে না।
আচ্ছা এবং সেটা নিরামিষ পদ হলেও সেটা কিন্তু যথেষ্ট ব্যয় সাপেক্ষ পদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ এই তথ্যগুলো আমার সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ।